অরূপ বিশ্বাস, স্বরূপ বিশ্বাস, 6টা আইপিএস অফিসার, যে এই পরিবারের সন্তান হয়ে এইভাবে দিনের পর দিন অত্যাচার করেছে। পয়সার হিসাব দিতে পারিনি, কাউকে তো বলার ব্যাপার নেই, চিৎ করে থুতু পড়লে নিজের বুকে থুতু পড়ে। তো সেই জায়গাটা কাকে কি জানাবো? পরিস্থিতি এমন জায়গায় দাঁড়িয়েছিল যা কাউকে বলতে পারিনি। বললে তো মার খেতে হবে। বাড়ির যাচ্ছি, বাড়ির সামনে পুলিশ আটকে দিচ্ছে, নিজের ঘরে যেতে পারবো না। সেই পুলিশটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোক। বিধানসভা তো হয়েছে, লোকসভা তাই বলবে। ভাইপোর কাছাকাছি কোনোদিন আপনিও তো সেই না, আমি তো কোনোদিনের জন্য আমি কাকা হতে পারি না। কাকা ছোটবেলায় কাকা ছিলাম। সম্মানটা হচ্ছে অরূপ বিশ্বাস বা আদার্স কেউ যদি ভালো জায়গায় থাকে, আমরা একটু মন্দ জায়গা থেকে ফোটাটা নিতে হয়। যার নাম মমতা ব্যানার্জির ভাই, অনলি ফর বাবুল ব্যানার্জির সঙ্গে। এই পরিবারের সবচেয়ে ত্যায্যপুত্র আমি। মায়ের ঘর ছিল, গায়ত্রী ব্যানার্জির ঘর। মমতা ব্যানার্জির যে ঘরটায় আছে ওই ঘরটাই আমার। সব ভাইরা ঘর পেয়েছে, আমি ঘর পাইনি। অনেক অত্যাচার হয়েছে, আমি কাউকে জানিয়েছি। অভিষেক বন্দ্যোপাধ্যায় তো একটা ভাইপো, তাহলে আলাদা করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়ের এত স্নেহের কারণ কি? নিশ্চয়ই সত্যের মধ্যে ভূত আছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথা ফেটে গিয়েছিল, তার মানে মমতা বন্দ্যোপাধ্যায় তখন মুখ্যমন্ত্রী, মমতা বন্দ্যোপাধ্যায়ের সুরক্ষা নিয়ে তখনই প্রশ্ন উঠতে শুরু করেছিল। মমতা বন্দ্যোপাধ্যায় একা থাকলেও মমতা বন্দ্যোপাধ্যায়কে বিজেপি বা কেউ ক্ষতি করবে না, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যদি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিয়ে থাকে, মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষতি হতেই থাকে। নমস্কার দর্শক বন্ধুরা, ইমেজ বেঙ্গলে আপনাদের সকলকে স্বাগত। আমাদের মধ্যে এই মুহূর্তে উপস্থিত রয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছোট ভাই স্বপন ব্যানার্জি, যাকে আপনারা অনেকেই চেনেন বাবুন ব্যানার্জি নামে। বাবুন ব্যানার্জি এই ক্ষমতার পরিবর্তনের পর তার অনেক কিছু না বলা কথা আমাদের সাথে শেয়ার করতে চান। আমরা সেই সমস্ত কথা শুনবো বাবুনদার নিজের মুখে। তো বাবুনদাকে প্রথমে আমাদের ইমেজ বেঙ্গলে স্বাগত জানাচ্ছি। নমস্কার। বাবুনদা, ক্ষমতার পরিবর্তনের পর আপনার কি অভিব্যক্তি? কারণ আপনি তো মাঠে ময়দানে থাকা লোক, রাজনীতির ময়দানে সেভাবে কখনোই আসেননি। আপনি খেলার ময়দানে অনেক বেশি সাবলীল এবং সচ্ছল। তো আজকের দিনে যে ক্ষমতার পরিবর্তনটা হলো, তাতে আপনি যেভাবে খেলার মাঠের জন্য মাঠে ময়দানে থেকেছেন, তো আগামী দিনেও কি এভাবে আপনি থাকতে ইচ্ছুক? কি বলবেন আপনি? আমি ময়দানের লোক, আমি ময়দানে থাকতে চাই। ময়দান আমার জীবনের সব কিছু। 3বারের ফুটবল সেক্রেটারি, যেটা মনমান ইতিহাসে এখনও পর্যন্ত আজ পর্যন্ত কাউন্ট নেই যেটা আমি করতে পেরেছি। এবং মনমানকে মন দিয়ে ভালোবাসি। আমি 2012 সালে বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের আমি জয়েন্ট সেক্রেটারি হই। 2016 সালে আমি বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি হই। 2020 সালে আমি প্রেসিডেন্ট পদে দাঁড়াই। আমার দাদা অজিত ব্যানার্জিকে আমি হারিয়ে দিই, এবং সেই সময় চন্দন রায় চৌধুরীও ছিল। আমি তখন হারিয়ে দিই। হারিয়ে দেওয়ার পরে সেই সময় চেয়েছিল যে অরূপ বিশ্বাস যে বাবুন ব্যানার্জিকে জোর করে হারিয়ে দেবে, কিন্তু ভগবান মায়ের আশীর্বাদ এবং জগন্নাথের আশীর্বাদ, হরহর মহাদেবের আশীর্বাদ, ঠাকুরের আশীর্বাদে আমাকে হারাতে পারিনি। আমি সেই দিন জিতে আমার জায়গায় আমি পৌঁছেছিলাম। কিন্তু 2024 সালে যখন আমি আবার বেঙ্গল অলিম্পিকে দাঁড়ালাম, তখন দেখা গেল অরূপ বিশ্বাস, স্বরূপ বিশ্বাস আর সরকারি পুলিশ নিয়ে 250 পুলিশ, 68টা ভোট, 6টা আইপিএস অফিসার জোর করে আমাকে হারানো হলো। একদিকে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অরূপ বিশ্বাস বসে আছে, ক্ষুদিরামে বসে আছে স্বরূপ বিশ্বাস। নোংরামি করে আমাকে হারালো। তার মধ্যে আমি 24টা ভোট পেয়েছিলাম। আমি সেদিন খুব খারাপ লেগেছিল যে এই পরিবারের সন্তান হয়ে আমাকে এইভাবে হারালো। আমাকে বলতে পারতো দাঁড়াত না, আমি দাঁড়াতাম না। দাঁড়িয়ে থেকে এইভাবে হারালো, তাও 24টা ভোট পেয়েছে। কাউন্টিং করছে, সেখানে কাউন্টিংয়ে দেখারও জায়গা ছিল না। অরূপ বিশ্বাসের যারা আধিকর্তারা ছিল তারাও সেদিন উপস্থিত ছিল, যেটা আমাদের বেঙ্গল অলিম্পিকের নিয়মে নেই। যে সরকারি ক্রীড়ামন্ত্রীর আধিকর্তারা বসে কাউন্টিং করবে, এটা জীবনে আজ পর্যন্ত দেখিনি বেঙ্গল অলিম্পিকের ইতিহাসে। সেটাই করেছে। ইভেন বেঙ্গল অলিম্পিকের ইতিহাসে আর একটা জিনিস যেটা দেখিনি, যে আমরা ক্রীড়ামন্ত্রীর কাছে স্টেট গেমস করব, স্টেট গেমস করবার জায়গায় ক্রীড়ামন্ত্রী দেবে, সেই জায়গাও দিচ্ছে না। লাস্ট আমরা ম্যাকআউট ইউনিভার্সিটিতে গিয়ে স্টেট গেমস করে এসেছিলাম। সেই স্টেট গেমস করে দেওয়ার পরেও সেখানে দিচ্ছি তার মানে যেদিন স্টেট গেমস হবে তার 2 দিন আগে শুনলাম ভাইস চ্যান্সেলর তাকে সরিয়ে দেওয়া। ওই অবস্থা, আমাদের সিচুয়েশন এতটা খারাপ হয়ে গেল
যে এই অবস্থা আমরা স্টেট গেমস করবো কী করে? এটা স্টেট গেমস করতে গেলে এত টাকা পয়সার প্রয়োজন। এই সেই ম্যাকাউট ইউনিভার্সিটি বেঙ্গল অলিম্পিকের সঙ্গে একটা টাই আপ করেছে, তারা মোটামুটি দায়িত্ব নিয়েছে, আমিও দায়িত্ব নিয়ে কাজ করাচ্ছি। স্টেট গেমসে তাদের কাছ থেকে এই সুযোগটা পেয়েছি, তারা এত বড় জায়গা করে দিয়েছে সমস্ত কিছু। হঠাৎ বলছে ভাইস চ্যান্সেলর চলে গেছে, তখন বাস্তববোধ চলে আসে। বাস্তববোধ এসে শুনলাম ভাইস চ্যান্সেলর চলে গেছে, খুব খারাপ লেগেছে। তারপরেও আমরা ওখানে গিয়ে স্টেট গেমসটা করিয়ে আসতে পেরেছি। আজকে শুনুন, উত্তরবঙ্গে আমি যখন প্রেসিডেন্ট ছিলাম, উত্তরবঙ্গে স্টেট গেমস করে এসেছি। আলিপুরদুয়ার, ফালাকাটা, তুফানগঞ্জ, জলপাইগুড়ি, শিলিগুড়ি, কুচবিহার সমস্ত জায়গায় স্টেট গেমস করেছি। আর এবার যে স্টেট গেমসটা মালদায় করতে গেলাম, সেখানে স্বরূপ বিশ্বাসকে চেয়ারম্যান করেছিল। স্বরূপ বিশ্বাস খেলার কিছু বোঝে কি? খেলার কিছু বোঝে না, তাকে চেয়ারম্যান বানিয়ে দিল হঠাৎ, রাতারাতি চেয়ারম্যানও সেই স্টেট গেমসে চলে গেল মালদায়। মালদায় গিয়ে বলছে বাবুন ব্যানার্জিকে কাউকে দিয়ে ওপেনিং করতে দেবে না। আরে আমাকে তো সবাই ভালোবাসে, টেবিল টেনিসের আমি প্রেসিডেন্ট। আমার নর্থ বেঙ্গলের লোককে, সাউথ বেঙ্গলের লোককে বলছে বাবুন ব্যানার্জিকে দিয়ে কিচ্ছু করতে দেবে না। বলছে তো উনি আমার প্রেসিডেন্ট, ওনাকে আমি সম্মান দেবো না। এইভাবে দিনের পর দিন অত্যাচার করেছে। অ্যাকোমোডেশন দিতে পারিনি, পয়সার হিসাব দিতে পারিনি, যাত্রী সুরক্ষিত সঙ্গে নিয়ে চলে গেছিল। এ কী নিয়ম? বেঙ্গল অলিম্পিকের ইতিহাসে একটা, আমরা হচ্ছে ইন্ডিয়ান অলিম্পিকের আন্ডারে, ইন্ডিয়ান অলিম্পিকের পরে ফেডারেশনের পরে বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশন, তার মাদার বডি ফাদার বডি কিছু না মেনে সুরক্ষিত সঙ্গে গিয়ে আমার যাত্রী নিতে হবে। এটা কি কোনো কথা হলো? আমি তো গুজরাটে যখন ছিলাম ন্যাশনাল গেমসে, তখন নরেন্দ্র মোদী এসেছিলেন ন্যাশনাল গেমসে, সেখানে ছিল আমাদের ক্রীড়ামন্ত্রী, আজকের ক্রীড়ামন্ত্রী নিশীথ পরামানিক। আমি সেখানেও ছিলাম। আমি তো খেলাধুলা ভালোবাসি। আমি এশিয়ান গেমস, কমনওয়েলথ গেমস, সমস্ত গেমসে বিদেশ গেছি ইন্ডিয়ান অলিম্পিকের তরফ থেকে। আজকে এই বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়ার জয়েন্ট সেক্রেটারি আমি জিতেছি। ইভেন এতগুলো স্টেটের ভোটে আমার ভোট দিয়েছে। তার কারণটা কি? আমি মানুষের সঙ্গে দুর্ব্যবহার করি না, মানুষের সঙ্গে ভালোবাসার জায়গাটা রাখতে পেরেছি বলে। সেখানে তো মুখ্যমন্ত্রীর ভাই না, একদিকে অনুরাগ ঠাকুর, একদিকে অজয় সিং স্পাইস জেটের মালিক, দুজনেই বিজেপি সরকার। তা সত্ত্বেও আমি তো কারোর সঙ্গে দলাদলি করি না। আমি যার সঙ্গে যখন রাজনীতির জায়গায় যে দেখাচ্ছে, সুভাষ চক্রবর্তীর সঙ্গে দেখা হচ্ছে, তার সঙ্গেও ভালো ব্যবহার। মদন মিত্র আমার সঙ্গে ভালো কাজ করেছে, কিন্তু এই ক্রীড়ামন্ত্রী তো কাজ করতে পারিনি। অরূপ বিশ্বাস দেখুন, আজকের ক্রীড়ামন্ত্রী যে এসছে নিশীথ পরামানিক, আজকে ন্যাশনাল গেমস, এশিয়ান গেমস, কমনওয়েলথ গেমসে যে পারফরমেন্সের টাকাটা দিচ্ছে, আমি তো খুশি। দাদা, আমি ওনার সঙ্গে কাজ করতে উদ্যোগী। বিশ্বাসের কথা একটু আগে আপনি বলছিলেন, এবং এই যে মেশিকাণ্ড, যেটা একটা মারাত্মকভাবে কালিমালিপ্ত অধ্যায় বললে ভুল হবে না, এবং তার দায়ে অনেকটাই অরূপ বিশ্বাসের দিকে, এইরকম একটা কাণ্ড ঘটে গেল পশ্চিমবঙ্গে, এটা কতটা লজ্জার হলো আমাদের বাংলার জন্য। ধিক্কার জানাই। গেছিল মেসিকে দেখতে, মেসিকে গার্ড করে অরূপ বিশ্বাসকে দেখা গেছে বেশি। যারা পয়সা দিয়ে টিকিট কেটে মেসিকে দেখতে গেছে, এটা লজ্জাজনক, ধিক্কার জানাই। এই যে অরূপ বিশ্বাস, বিশ্বাস ব্রাদার্সকে এত প্রায়োরিটি দেওয়া রাজনীতিতে, যেখানে আপনি নিজে মমতা বন্দ্যোপাধ্যায়ের রক্তের সম্পর্কের ভাই, আপনাকে না গুরুত্ব দিয়ে, এবং যেখানে আপনিও একজন ক্রীড়াপ্রেমী মানুষ, এর কারণটা কি ছিল? কিছু ব্যক্তি আছে ডাইনামিক কাজের লোকদের তারা খোঁজে না, বেকাজের লোক যারা ছবি তুলবে পিছনে দাঁড়িয়ে থেকে, তাদের মতো লোককে খোঁজার জন্য আমাদের মতো কাজের লোকদের তারা ব্যবহার করতে শিখি। মমতা বন্দ্যোপাধ্যায়ের দল আজকে এইভাবে আড়াআড়িভাবে ভেঙে গেল, আপনি কি মনে করেন এর পিছনে কি কারণ ছিল? প্রথম যখন সিপিএমকে হারিয়ে এসেছিল, তখন দলটার একটা ভাবমূর্তি ছিল। 12 সালের পর থেকে আর দলের কোনো ভাবমূর্তি দেখিনি বলে আমিও নিজে পিছিয়ে গেছিলাম। আমি পিছিয়ে গিয়ে পোস্ট ময়দানটা ধরে নিয়েছিলাম যে পোস্ট ময়দানটাকে আমাকে জোর করে করতে হবে, কারণ পোস্ট ময়দানটা যদি না করতে পারি তাহলে আমাদের আর কোনো জায়গা নেই। কারণ কাউকে তো বলার ব্যাপার নেই, চিৎ করে থুতু পড়লে নিজের বুকে থুতু পড়ে, তো সেই জায়গাটা কাকে কি জানাবো। পরিস্থিতি এমন জায়গায় দাঁড়িয়েছিল যা কাউকে বলতে পারিনি, বললে তো মার খেতে হবে। বাড়ির যাচ্ছি, বাড়ির সামনে পুলিশ আটকে দিচ্ছে, নিজের ঘরে যেতে পারবো না,
নিজের বাড়ির নিজের দিদির কাছে ফোঁটা নিতে পারবো না? নিজের বাড়ির দিদির কাছে বাড়িতে গিয়ে দিদির সঙ্গে কথা বলতে পারবো না? পুলিশ আটকে দিচ্ছে। পুলিশটাকে উচিত পুলিশ, সেই পুলিশটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোক, সরকারের লোক, তার জন্য আমাকে আটকে দেওয়া হয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পতনের জন্য আজকে সবথেকে বেশি বাংলার জনগণ এবং আপনাদের দলের মানে তৃণমূল কংগ্রেসের দলের সিংহভাগ মানুষ যাকে দায়ী করেন তিনি হচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সবাই জানে, লোকসভা এখন তাই চলছে, বিধানসভা তো হয়েছে, লোকসভা তাই বলবে। তার কারণটা হচ্ছে রান্না করতে প্রচুর সময় লাগে, খেতে 5 মিনিট। রান্না করেছে মমতা ব্যানার্জি, খেয়েছে আরেকজন। ভাইপোর কাছাকাছি কোনোদিন আপনিও তো সেই না, আমি তো কোনোদিনের জন্য আমি কাকা হতে পারি না। কাকা ছোটোবেলায় কাকা ছিলাম, 12 সালের পর থেকে আর কাকা না। কাকাকে সম্মান দেওয়ার কোনো জায়গা নেই। কোনোদিন মুখোমুখি দেখা হয়েছিল? পারিবারিক নিশ্চয়ই দেখা হয়েছে, অনেকবার দেখা হয়েছে। আপনার পারিবারিক অনুষ্ঠানে অভিষেক বন্দ্যোপাধ্যায় না আসতেন? না, আসতেন না। মমতা এই বন্দ্যোপাধ্যায় মেয়ের বিয়েতে আসেনি তো। আপনার মেয়ের বিয়েতে না আসেননি? না, আসেননি। মেয়ের বিয়েতে অভিষেক বন্দ্যোপাধ্যায় আসেনি, অদিতি গাইন আসেনি, আকাশ ব্যানার্জি আসেনি, তারপর হচ্ছে তোমার আমাদের উপাসনা আসেনি, অনেকে আসেনি। তাতে কি যায় আছে? তাতে কি যায় আছে? কি আসলো না আসলো এই নিয়ে আমি ভাবি না। আমি ভাবি মেয়ের বিয়ে আমি দিয়েছি, মেয়ের বিয়ে ভালোভাবে দিয়েছি। পোস্ট ময়দানের লোকরা এসছে, আমাকে যারা ভালোবাসে তারা এসছে, ভালো অ্যাডভোকেট, অফিসার, জাস্টিস, প্লেয়ার, একদম লোয়ার লেভেল, আপার লেভেল সবাই এসছে। দিদি আপনাকে তো ডাকতেন, ভাই ফোঁটাতে ডাকতেন, রাখির দিনে ডাকতেন, হ্যাঁ। সেই দিনগুলোতে আপনি যেতেন দিদির কাছে? হ্যাঁ, দিদির কাছে দিদি ডাকলেই আমি যাই ভাইফোঁটা রাখিতে। কিন্তু ভাইফোঁটা রাখিতে কি সেই সম্মান আর আগের মতো আর সম্মান নেই। 12 সালের পর থেকে আর আগের মতো সম্মান নেই। সম্মানটা হচ্ছে অরূপ বিশ্বাস বা আদার্স কেউ যদি ভালো জায়গায় থাকে, আমরা একটু মন্দ জায়গা থেকে ফোঁটাটা নিতে হয়। অরূপ বিশ্বাস এবং স্বরূপ বিশ্বাস তাদেরকে এতটা গুরুত্ব দেওয়ার প্রধান কারণটা কি ছিল? দেখুন, কারণটা বলছে কিছু ছবি তুলে খায় লোকে, তারা তাদের জায়গায় হাইলাইট করতে পেরেছে। আমি তো হাইলাইট করতে পারার মতো জায়গা ছিলাম না দিদির কাছে, কারণ আমার কাছে সেই সুযোগও দেয়নি। তো আমায় যদি সুযোগটা দিত তবেই তো আমি হাইলাইট করবো, সে সুযোগই তো দেয়নি আমাকে। না কাউন্সিলর করেছে, না এমএলএ করেছে, না এমপি করেছে, না পঞ্চায়েত নেতা করেছে, না পার্টির কোনো একটা মেম্বারশিপ দিয়েছে। আমি তো পার্টির কেউ না, যার নাম মমতা ব্যানার্জির ভাই। দিদিকে কোনোদিন বলেননি আপনার নিজের? অনেক বলা হয়েছে, এসব নিয়ে কোনো কর্ণপাত করেনি। কোনোদিন কর্ণপাত না। করেনি? লাস্ট তো এটাও শুনেছেন, টেবিল টেনিসের লাস্ট এই কিছুদিন আগেই, এই যখন আমাদের হলো গঙ্গাসাগর মেলা হলো, বেঙ্গল অলিম্পিকের সবকে টাকা দেওয়া হলো 5 লাখ টাকা করে। আমি টেবিল টেনিসের প্রেসিডেন্ট হিসেবে সেই টাকাটা নিতে গেছিলাম। যার দিদি বলে সময় পাই না, দিদির সঙ্গে দেখা হয় না বলে দিদিকে আমি স্টেজের সামনে প্রণাম করতে বলছে, প্রণাম করছিস না ছবি তোলবার জন্য হচ্ছিস? কে বলছে এটা? দিদি। দিদি বলছে? এই কথাটা আমার কাছে গায়ে লেগেছে। খুব মানসিক যন্ত্রণা হয় এই ঘটনাগুলোর জন্য? দেখো, যন্ত্রণা হয় বলেই তো এই কথাগুলো বলতে পারছি। আমার যদি যন্ত্রণা না হতো এই কথাগুলো বলতে পারতাম। আর আমি তো স্টেট কার্ড বলছি, কোনো কিছু থেমে বলছি না বা ভেবে বলছি না। এগুলোকে শুধু বাবুল ব্যানার্জির সাথেই করা হতো না মমতা অনলি ফর বন্দ্যোপাধ্যায়? বাবুল ব্যানার্জির সঙ্গে, আদার্স অন্য কোনো ভাইয়ের কাউর সঙ্গে না? সঙ্গে না, অনলি ফর বাবুল ব্যানার্জির সঙ্গে। এই পরিবারের সবচেয়ে তেজ্যপুত্র আমি। তেজ্য ভাই? তেজ্যপুত্র। তেজ্যপুত্র? তেজ্যপুত্র মানে কি তেজ্য ভাই? আজকে তেজ্য ভাই কেন করেছে? দাঁড়িয়ে থেকে কিছু বুঝলো না, বললো আমি বিজেপিতে চলে গেছি 2.5 বছর আগে। দাঁড়িয়ে থেকে নর্থ বেঙ্গলে গিয়ে আমাকে শাস্তি দিত, ঘরে এসে বলতো যে ঠিক না ভুল। আমার ফ্যামিলিকে পুরো এমন একটা জায়গায় করে দিল, আমার ফ্যামিলি আমার ওপর ভুল বুঝে গেল। দিনের পর দিন ফোন, তারপরেই তো আমাকে আলাদা জায়গায় ভাবতে হলো যে দোষ না করে দোষী হচ্ছি, তার চেয়ে আমি দোষী হই দোষ করে। এই 2.5 বছর তোকে তো আমি বিজেপি হয়ে আছি, আমি তো তৃণমূল নেই। জাস্ট উপর থেকে একটা জাস্ট দেওয়ার মানে খাটানোর দরকার খাটিয়ে নেবে, বাজার করবার দরকার বাজার করিয়ে নেবে, কাজ করানোর দরকার কাজ করিয়ে নেবে, এটুকুই আমার। তারপরে আর কোনো গুরুত্ব নেই। কাজ হয়ে যাওয়ার পর আমি শূন্য। মানে আপনি বলছেন 2012 থেকে আজকে হচ্ছে 2026, এতগুলো বছরে আপনার দিদির সাথে সেভাবে কোনো যোগাযোগই ছিল না? না,
একটা সময় কি বলতাম, আব্দুল রেজ্জাক মোল্লা, তৃণমূল এখন গোল্লা, কিচ্ছু নেই। কেন হলো? শুধুমাত্র কি অভিষেক বন্দ্যোপাধ্যায় দায়ী? 100% অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্যে, অরূপ বিশ্বাসের জন্যে, সুজিত বোসের জন্যে, ব্রাত্য বোসের জন্যে, স্বরূপ বিশ্বাসের জন্যে। কিছু পার্টির তো লোক আছেই এরা তো পার্টিকে নেওয়ার জন্য এসছে। কেন এই দূর সময় মমতা ব্যানার্জির কাছে এরা আসতে পারিনি? এখন কেন আসে না? কাজের সময় এসছে, কাজ পুড়িয়ে গেছে, আরও আসবে কি? আমরা তো কাজও পাইনি, কিছুই পাইনি, তা সত্ত্বেও তো বলছি রাখি ফোটায় আসবো। একটা সময় ছিল যখন মমতা বন্দ্যোপাধ্যায় নাকি বাংলার মানুষের নার্ভ বুঝতে পারতো। আপনি তো কালীঘাট অঞ্চলেই থাকেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির ঠিক পাশের বাড়িটাই আপনার। না, মমতা ব্যানার্জির বাড়িটাই তো আমার, বাড়িটাই ওই ঘরটাই আমার, ওটা মায়ের ঘর ছিল। আচ্ছা। গায়ত্রী ব্যানার্জির ঘর, মমতা ব্যানার্জির যে ঘরটায় আছে ওই ঘরটাই আমার। সব ভাইরা ঘর পেয়েছে, আমি ঘর পাইনি। সব ভাইরা ঘর পেয়েছে, আমি ঘর পাইনি, এটা মাথায় রাখুন। তাহলে আপনি এখন কোথায় থাকেন? আমি পাশে, আমি আমার শ্বশুর বাড়ি এখানে। যেখানে মমতা ব্যানার্জি এখন আছেন সেটা আপনারই বাড়ি? হ্যাঁ, আমারই ঘর। আমার ঘর দেয়নি, আমায় দেয়নি। সব ভাইরা ঘর পেয়েছে, আমি পাইনি। আপনার এই যে দুঃখ যন্ত্রণা, সেটা তো কোনোদিন এত বছর আপনি মানুষ 13 বছর ধরে বলছি না, কষ্ট নিয়ে আছি বুকে। এই জন্য তো আজকে আপনাদের সঙ্গে এই কথাগুলো শেয়ার করতে পারছি না। গত শনিবার আমরা দেখলাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন সোনারপুরে গেলেন তখন তাকে ডিম ছুঁড়ে মারা হলো, তাকে চটি ছুঁড়ে মারা হলো এবং তাকে আরও নানা রকম কদর্য ভাষায় আক্রমণ করা হলো। আমাকে কেউ একজনও কিছু ডিমও ছড়িনি, কেউ চোরও বলিনি, কেউ কিচ্ছু বলিনি। আর আমার ওপর সবার রিলেশন ভালো। আজকে মাঠে ময়দানে আপনিও তো শুনছেন, মাঠে ময়দানে আমাকে খারাপ বলবার লোক এখনও পর্যন্ত তৈরি হয়নি। ভালোবাসে। আমি যেদিন তৃণমূল কংগ্রেস হেরে যাওয়ার পর থেকে 4 তারিখের পর থেকে তো আমি 5 তারিখ থেকে রোজই বেরিয়েছি। কেউ আমাকে একটা খারাপ কথা বলিনি। খারাপ কথা তাদেরকেই বলবে যারা খারাপ কাজ করেছে। এই অভিষেক বন্দ্যোপাধ্যায়, ওনাকে বলা হতো তৃণমূলের যুবরাজ বলা হতো। তো যদিও আমাদের এটা রাজতন্ত্র নয়, আমাদের এটা গণতন্ত্র। তো গণতন্ত্রে এই যুবরাজ এবং ওনার সঙ্গে দেখা করতে গেলে একটা আলাদা ডেকোরাম মেনটেন করতে হতো। ক্যামাক স্ট্রিটে ওনার একটা আলাদা, আমি জীবনে যাইও না, ডেকোরাম মেনটেনও করিনি। আপনার স্ত্রী, আপনার কন্যা, তাদের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোনো হ্যাঁ, রিলেশন ছিল। চাকরি করতো তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওখানে চাকরি করতো। সে চাকরি থেকে ছাড়িয়ে দেওয়া হলো তাকে। আপনার মেয়েকে? হ্যাঁ, আমার মেয়েকে চাকরি থেকে ছাড়িয়ে দেওয়া হলো। মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটে চাকরি এবার করতো? দিদির কাছে চাকরি করতো আমার জামাই অভিজিৎ, তাকেও তো সরিয়ে দেওয়া হলো। ওর অনেক অত্যাচার হয়েছে, আমি কাউকে জানিয়েছি আজ পর্যন্ত? আমি আজ পর্যন্ত জানাইনি। এখনো পর্যন্ত উনি চেষ্টা করছেন দলকে আবার নতুন করে সাজাতে। তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গদি টলমলে, লোকসভাতেও গদি টলমলে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতা মমতা বন্দ্যোপাধ্যায় এই পরিস্থিতিতে কিছুটা খর্ব করলেন। এটা সবাই জানে। মমতা ব্যানার্জি যদি নিজে একা চলতো, মমতা ব্যানার্জির এত ক্ষতি হতো না। নামটাই অভিষেক বন্দ্যোপাধ্যায়, নামটা শুনলেই সবাই কিন্তু পিছিয়ে যাচ্ছে। বাবুদা, আমাকে একটা কথা বলুন, আপনার ছেলে মেয়ে আছে, আপনার মেয়ে আছে, অন্যান্য যারা আপনাদের ভাই, তাদেরও নিশ্চয়ই কন্যা আছে, পুত্র আছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তো একটা ভাইপো, তাহলে আলাদা করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়ের এত স্নেহের কারণ কি? এটা আমি নিজেও এতদিন ধরে বুঝিনি, আজকেও বুঝতে পারছি না। নিশ্চয়ই শস্যের মধ্যে ভূত আছে। সেই শস্যের মধ্যে ভূতটা কোথায় আছে সেটা আপনারাও জানেন, আমি এখনও পর্যন্ত বুঝতে পারিনি। মিডিয়ারা জানে। এটা বাবুন ব্যানার্জি বলছে? আমি বলছি, মানে আমি জানি না। শস্যের মধ্যে ভূত আছে, কিছু তো করে রেখেছে ম্যাজিক। নাহলে ম্যাজিক না থাকলে এই ম্যাজিকে আমি বুঝতে পারছি না, বুঝতে পারছেন না ভাই হয়ে, কারণ আমি তো ওখানে প্রবেশ করতেই পারিনি। যা বর্তমান পরিস্থিতি, অভিষেক বন্দ্যোপাধ্যায় সাঁড়াশি আক্রমণে আজকের দিনে। একদিকে সিআইডি তাকে বারবার জেরা করবার জন্য তার কাছে যাচ্ছে, অন্যদিকে ইডি। আপনার কি মনে হয় যে এই পরিস্থিতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় অ্যারেস্ট হতে পারে? আমি এই ব্যাপারে কিছু বলতে চাই না, আমার এই ব্যাপারে কোনো মন্তব্য নেই। আমার মন্তব্য শুধু একটাই জায়গায়, যে কাজ করবে সে ভালো জায়গায় থাকবে, যে কাজ করবে না সে খারাপ জায়গায় থাকবে। আজকের দিনে পশ্চিমবঙ্গের যা বর্তমান পরিস্থিতি,
বিদ্বজনেরা বলছেন পশ্চিমবঙ্গ আজকে একটা নরকঙ্কালে পরিণত হয়েছে, এটা আপনি বিশ্বাস করেন? ভালো লাগেনি আমারও ভালো লাগেনি, সেই জন্য 12 সাল থেকে আমি নিজে সরে গিয়ে 13 বছর ধরে নিজের জায়গায় আছি। একদম শেষ একটা প্রশ্ন করব বাবুনদা, সেটা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে সবাই কাজে লাগিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের যে মুখ্যমন্ত্রিত্ব, সেই জায়গাটাকে মানুষ ব্যবহার করেছেন এবং কাছে যাওয়ার নাম করে তার থেকে সুবিধা নিয়েছেন, যেটা একাধিকভাবে আপনিও বলছেন, আপনার কথায় উঠে এসছে। আজকে দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের সুরক্ষা নিয়ে আপনি কি বলবেন? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সুরক্ষা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই একাই 100, কাউকে নিয়ে আর ভাবতে হয় না। মমতা বন্দ্যোপাধ্যায় যদি মনে করে যে সবাইকে ছেড়ে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় একা থাকলেও মমতা বন্দ্যোপাধ্যায়কে বিজেপি বা কেউ ক্ষতি করবে না, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যদি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে থাকে, মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষতি হতেই থাকবে। একটা একদম শেষ প্রশ্ন, সেটা হচ্ছে আমরা দেখেছিলাম যে ঘরের মধ্যে কোনো একটা দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথা ফেটে গিয়েছিল। তার মানে মমতা বন্দ্যোপাধ্যায় তখন মুখ্যমন্ত্রী, মমতা বন্দ্যোপাধ্যায়ের সুরক্ষা নিয়ে তখনই প্রশ্ন উঠতে শুরু করেছিল। এ বিষয়ে আপনার অভিব্যক্তি? তখন তো আমি ছিলামই না, তখন তো আমি দিল্লিতে ছিলাম। দিল্লি থেকে ফিরে শুনলাম দিদির মাথা ফেটে গেছে, তখন হাসপাতালে গেলাম, এটাই শুনে। আর হাসপাতালে যখন গেছি তোর অনেক পরে, মানে 1.5-2 ঘন্টা পরে, তখন তো আমি ওই বাইক দিয়ে এয়ারপোর্টে বাইক দিয়ে তারপরে ঢুকলাম। আপনি এখনো ওই পরিস্থিতি সম্পর্কে একটা ধোঁয়াশা রয়ে গেছে যে কি করে ধোঁয়াটা দিদি, মানে আমি তো আর যেতে পারিনি, আর ধোঁয়া তো থেকেই যাবে। মানে দিদির আমি কাছাকাছি? জানি না, কাছাকাছি তো যেতেই পারিনি, শুধু ফোটাতে গেছিলাম, রাখিতে গেছিলাম, তারপরে আর যাইনি। দিদি যদি আপনাকে আবার ডাকেন এই দুর্দিনে, আপনি দিদির কাছে যাবেন? হ্যাঁ, রাখিতে ফোটাতে যাব। দিদিকে তার নিজের যে জায়গাগুলোর জন্য আজকে এই পরিস্থিতি হলো, দিদিকে বোঝাবেন? না, আর বোঝানোর জায়গা নেই। এতদিন বোঝাতে পারিনি, এখন নতুন করে বুঝিয়ে কী হবে? মানে আপনি আর বিশ্বাস করেন না যে মমতা না, বন্দ্যোপাধ্যায় আবার ঘুরে দাঁড়াতে পারে? আমি বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে চলেছেন ওনার জীবনে, এবার ওনার জীবনে অভিষেক বন্দ্যোপাধ্যায় জীবনের সব কিছু ছিল, তার জন্য ক্ষতি হয়েছে। অনেক ধন্যবাদ বাবুনদা। আমরা বাবুনদার বিগত 13 বছরের অত্যন্ত দুঃখ এবং যন্ত্রণার কথা শুনলাম, যিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের ভাই হয়েও তিনি ছিলেন ওই বাড়ির তেজ্য পুত্র, তেজ্য ভাই হয়ে। বাইরে থেকে দেখে যতই আমাদের মনে হয় যে সব কিছু হয়তো খুব স্বাভাবিক, কিন্তু সবটা বোধহয় অতটাও স্বাভাবিক নয়, যেটা বাবুনদার কথায় আজকে স্পষ্ট এবং পরিষ্কার। ক্যামেরায় অজিত দাসের সঙ্গে সাথী নিয়োগী দাসের রিপোর্ট, ইমেজ বেঙ্গল, কলকাতা।